বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে যে ইরানের সর্বোচ্চ যিনি এখন এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্তে আছেন মোস্তফা খামেনি, তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট যে যুদ্ধবিরতির প্রস্তাব সেটি কোনোভাবেই মেনে নেবেন না তারা। এবং একই সাথে কারণ তারা শর্তও দিয়েছেন যে যেসব ঘাঁটিগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার, এবং একই সাথে এই সামনের দিনগুলোতে আর এ ধরনের যুদ্ধ হবে না সেই নিশ্চয়তা তারা চেয়েছেন। অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান, আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার, বর্তমান নেতার এই যে যুদ্ধবিরতি প্রস্তাব যে প্রত্যাখ্যান তিনি করেছেন, এর ফলে আসলে যুদ্ধের নতুন কোনো ধরনের পরিকল্পনা বা দিক নির্দেশনা বা আসে কিনা? কারণ এরই মধ্যে ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই যুদ্ধ থামানোর এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে ট্রাম্পের উপর। আপনাকে ধন্যবাদ আবারও। এটাতে এই যুদ্ধটাতে এখন দুইটা ডাইমেনশন আছে। একটা হলো আপনি যুদ্ধটাতে আসলে এক ধরনের মেরুকরণ হয়ে গেছে। একদিকে আমেরিকা এবং পশ্চিমা এলাই, কিন্তু পশ্চিমাদের পূর্ণ সাপোর্টটা কিন্তু মাঠ লেভেলে পাচ্ছে না আমেরিকা। আবার অন্যদিকে চীন, রাশিয়া এবং ইরান, সেক্ষেত্রে কিন্তু চীন রাশিয়ার পূর্ণ সাপোর্টটা কিন্তু মানে ইরান পাচ্ছে। তো আমরা আগে যে কথাগুলো বলছিলাম যে মুসলিম রাষ্ট্রগুলো লিবিয়া, ইরাক, সিরিয়া এবং ইরান সবার ক্ষেত্রেই কমন প্রবলেম হলো তারা রিসোর্স ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো এলিটিস্ট করে, এবং তাদের এখানে মানে ডেমোক্রেটিক ডেফিসিট আছে যে জায়গাগুলোতে, যেই অভিযোগগুলোর কারণে পশ্চিমারা বা পশ্চিমা জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করা যায় সরকারের পক্ষে যে এই সকল জায়গাগুলোতে ইন্টারভিন করার। কিন্তু ইরানের ব্যাপারটা হলো ডেমোক্রেটিক ডেফিসিট থাকলেও বা এলিটিস্ট রিসোর্স ডিস্ট্রিবিউশন হলেও সেখানে একটা সিস্টেম দাঁড় হয়ে গেছে। সেই সিস্টেমটার কারণে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর সেখানে মানে খুব দ্রুত যে বিজয় সেটা অর্জন করতে পারছে না। তাছাড়া কৌশলগত ব্যাপারও আছে, যে হরমুজ প্রণালী এবং অন্যান্য তেলের যে লোকেশন। এখানে আরেকটা ডাইমেনশন হলো তেলের ক্ষেত্রে কিন্তু এখন একটা পোলারাইজেশন হয়ে গেছে। চীন রাশিয়া, যদিও চীন এখানে বড় ক্রেতা, কিন্তু রাশিয়া, ইরান এবং তাদের সমপর্যায়ে যারা আছে এদের কিন্তু তেলটা একটা পাইপলাইনে যাচ্ছে। আবার অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরো আদার্স যারা আছে আমেরিকান এলাই, তাদের তেলটা কিন্তু অন্যভাবে যাচ্ছে। তো যুদ্ধে ভালো অবস্থা তৈরি করার জন্য কিন্তু ইরান এবং রাশিয়া চেষ্টা করছে তাদের, যেহেতু এমনি তাদের তেল বিক্রি করা যায় না নিষেধাজ্ঞার কারণে, কিন্তু এখন তো একটা অপরচুনিটি তৈরি হয়েছে। কারণ স্বাভাবিক প্রক্রিয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তেল বিক্রি করতে পারছে না। সেক্ষেত্রে সেই অপরচুনিটি কাজে লাগিয়ে তারা কি করেছে, এমনি তাদের তেল কম দামে যায়, এখন আবার সেই কম দামে তেলটা কিন্তু তারা ব্যাপক বিক্রি করতে পারছে। এই অবস্থায় কিন্তু ইনফরমাল মেকানিজমও প্রচুর তেল আমার কাছে মনে হচ্ছে যে বিক্রি হচ্ছে। তো আমাদের জন্য বড় চ্যালেঞ্জটা হলো কি জানেন, এখন যুদ্ধটা আসলে প্রলম্বিত হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে কোনো না কোনো প্রক্রিয়া প্রলম্বিত হবে। আর এই এই যে যুদ্ধকে কেন্দ্র করে যে তথ্যগুলো আমাদের কাছে আসে, সেটাও তো একটা বড় প্রবলেম হয়েছে। আগে যেমন আমরা একতরফা তথ্য পেতাম আমেরিকান মিডিয়াগুলো থেকে, এইবারের ইয়েতে কিন্তু আমরা তথ্য পাচ্ছি দুই পক্ষ থেকে, এবং যে কারণে তথ্য যাচাই করতে পারছি না। আপনি দেখেন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে বা আদার্স অনেকগুলো নিয়ে কি পরিমাণ মানে দাবি বা উল্টা দাবি করা হচ্ছে, এবং দেখেন পরবর্তীতে যাচাই বাছাই হয় যে এটাও সত্য না ওটাও সত্য না, এরকম। তো যুদ্ধের একটা বড় অস্ত্র হলো তথ্য, তথ্য দিয়ে আপনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া, মানে অপতথ্য এবং দিয়ে। সেখানে যদি আসলে অপতথ্য হয় তাহলে সেটা আরো ভয়ঙ্কর দিক রূপ নেবে নিশ্চয়ই। আমাদের আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে আজকে আমরা সন্ধে পর্যন্ত দেখলাম যে এই যুক্তরাষ্ট্রের এলাই যারা আছে, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, গ্রিস, পোল্যান্ড, এরা হচ্ছে যে এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। তো এটা তো পার্ট অফ মিলিটারি প্যাক্ট। এই জায়গায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন এই ইরান বিরোধী যুদ্ধে যেতে রাজি হচ্ছে না বলে আপনি মনে করছেন? এটার প্রধান কারণ হলো কি, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য যুদ্ধগুলোর সময় আসলে তার এলাইদের সাথে কিন্তু কথা বলে কাজ করতো। এইবার ভেনিজুয়েলা আক্রমণের পরে, মানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করার পরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। তারা এই কথাটা ভুলেই গিয়েছে সিরিয়াতে এখনো কিন্তু তিনটা পক্ষ কাজ করছে। রাশিয়ার একটা পক্ষ আছে, ইরানের কিছু প্রক্সি আছে, তুরস্কের আছে, আমেরিকার আছে। প্রত্যেকটা দেশে কিন্তু তিনটা চারটা পক্ষ আছে, ইরাকেও আছে, সব জায়গায় আছে। সব কোথাও কিন্তু কেউই ফুল উইন করে নাই। এখন এইটা কিন্তু ভেনিজুয়েলার ক্ষেত্রে তার ভিন্ন একটা অর্জন হয়েছে। সে অর্জন থেকে সে ভেবেছিল যে এটা বোধহয় সে সুইপিং আউট করে ফেলতে পারবে ইরানের ক্ষেত্রে। তখন আর সে তার অন্যান্য এলাকাদের সাথে আলাপ করে কাজটা করে নাই, এবং এটা হিসাবটা সে ক্লিয়ার করে নাই। তো এই হিসাবটা ক্লিয়ার না করার কারণে এখন তো আস্তে আস্তে হিসাবটা স্পষ্ট হচ্ছে যে অ্যাটলিস্ট যুদ্ধে জড়ালে আপনার কিছু ক্ষতি হবে, আপনি কিছু লস নিতে হবে। তো সেই লসটা পশ্চিমা এলাকাগুলো এইভাবে মানে প্রস্তুতি ছাড়া নিতে পারছে না।
এই ধরেন মাহবুব ভাই, এইভাবে ব্যাখ্যা করা যায় যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে যুদ্ধটা শুরু হয়েছে আপনার সেই 2001 সাল বা 2002 সাল থেকে, এর আশপাশ সময় থেকে, 91 সাল থেকে, না 1991 সাল থেকে। হ্যাঁ, এই যুদ্ধের কিন্তু সবচাইতে বোঝা টানতে হচ্ছে ইউরোপকে। আপনি ইরাক যুদ্ধ বলেন, সিরিয়া ক্রাইসিস বলেন, লিবিয়া ক্রাইসিস বলেন, এমনকি এখন এই ইউক্রেনের যে ক্রাইসিস, এই সব যুদ্ধের যে বিশাল একটা উদ্বাস্তুদের একটা বোঝা ইউরোপকে কিন্তু টানতে হচ্ছে, যেটা ইউরোপের ইকোনমিতে কিন্তু এক ধরনের প্রভাব ফেলছে। সাধারণ মানুষের অর্থনীতি, জীবনযাত্রা, তাদের ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, বাসস্থানের সংকট তৈরি হচ্ছে, যানবাহনের সংকট তৈরি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা যুদ্ধ তৈরি করে, সেই যুদ্ধের কিন্তু কুফল ভোগ করতে হয় এই ইউরোপিয়ানদের। এই বড় একটা অংশ উদ্বাস্তুদের কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় না। তো আমার কাছে মনে হচ্ছে, আমি যেহেতু দীর্ঘদিন ইউরোপে থাকি এবং আমার অভিজ্ঞতা বলছে যে আসলে ইউরোপ আর যুদ্ধের বোঝা টানতে রাজি না এই মুহূর্তে। আপনার কথাটা অনেকটাই ঠিক, এবং আপনি দেখেন ইউক্রেন যুদ্ধে কিন্তু অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, ফিল্ডে যায় নাই। তো এত মানে একদম বাড়ির কাছে যুদ্ধ ফিল্ডে যায় নাই, যেটা তাকে প্রত্যেকদিন তার নিঃশ্বাস ফেলে, তার মানে তার গায়ে, জার্মানির গায়ে ফেলে, অন্যান্য বড় বড় শক্তিগুলো, ফ্রান্স, প্রত্যেকেরই কিন্তু ক্ষতির আশঙ্কা আছে। তারপরেও কিন্তু এটা যুদ্ধে ইনভলভ হয় নাই। আমেরিকাকেই বা ইউক্রেনকে এটা চালিয়ে যেতে বা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা হয়তো কিছুটা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে। এটার প্রধান কারণ হলো যুদ্ধের যে অভিজ্ঞতা তাদের, সেই অভিজ্ঞতা তাদের ভালো না। বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তাদের তো এমন একটা পরিস্থিতি ফেলে দিয়েছিল, সেই জায়গাতে তারা যে ব্যাক করেছে। সাধারণ ইউরোপিয়ানরা কিন্তু যুদ্ধ চায় না, এই যুদ্ধে আর তারা জড়াতে চায় না। ওরা যে লাইফটা নিয়েছে এখন, সেই লাইফটাতে তারা সেটা আসলে তারা নিতে চায় না। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। নিশ্চয়ই আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে কথা হবে আপনার সাথে, এবং একই সাথে ধন্যবাদ মারুফ মল্লিক আপনাকেও। নিশ্চয়ই রাজনৈতিক অনেক খবর আমরা হয়তো আপনার সাথে আলোচনা করতে পারবো।